পুলিশকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, নিরাপত্তা বাহিনীকে ক্ষমতা দেওয়া হয়েছে। আমাদের মনে রাখতে হবে যে নিরাপত্তা বাহিনীর হাতেই শেখ মুজিব মারা গেছেন, মেজর জিয়াউর রহমান মারা গেছেন, ক্রসফায়ার, এক্সট্রাজুডিশিয়াল কিলিং এবং গুম, যা যা হওয়ার, নিপীড়ন, এই এতগুলি মানুষ যারা অত্যাচারিত হয়েছেন সেগুলি তারা করেছে। এবং 2024-এ হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, মাটির থেকে গুলি করা হয়েছে, জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। যারা এই কাজগুলি করেছে তাদেরকে আমরা ক্ষমতায়ন করার জন্য একটা আইন বানাচ্ছি, যাতে তারা তাদের নিজেদের চিন্তার ভিত্তিতে, নিজেদের স্বার্থের ভিত্তিতে কাজ করতে পারে। এটার বুদ্ধিটা কোথায় আমি খুঁজে পাই না। আমরা সাংবাদিকতা করার ক্ষেত্রে সাংবাদিকতা করলে প্রশ্ন করাই আমাদের কাজ, এবং সেখানে এরশাদ, আমি ব্যক্তিগতভাবে এরশাদ বিরোধী আন্দোলনের সময় প্রদর্শনী করেছি, যেটা বন্ধ করা হয়েছে। খালেদা জিয়া থাকাকালীন তাকে মিডিয়া ফ্রিডম নিয়ে তাকে খোলা চিঠি দিয়েছি। এই সরকার প্রথমবার যখন আসে তখন ক্রসফায়ার নিয়ে প্রদর্শনী করেছি, যেটা বন্ধ করা হয়েছে। তারপরে 2024 আমরা দেখিয়েছি। আমি সাংবাদিক হিসেবে প্রশ্ন করব, এটাই আমার কাজ। এই কাজ যদি ক্রিমিনালাইজ করা হয় তাহলে আমার সাংবাদিকতার কোনো অর্থ নেই, এবং মিডিয়া বলে কোনো কিছু তখন আর থাকবে না, কারণ পিআর এজেন্সি হবে। এবং এটাই একটা হয়ে গেছে, এখন অধিকাংশ গণমাধ্যমকে পিআর এজেন্সি হিসাবে কিন্তু দাঁড় করানো হচ্ছে, যেটা আমাদের সত্যিকার অর্থে প্রতিহত করতে হবে। আমার নিজের ক্ষেত্রে যদি বলি, আমাকে যখন ধরা হয়, আগের গুলি তো বাদই দিলাম, 2018-তে যখন ধরা হয়, অ্যারেস্ট করা হয় আমি বলবো না, কারণ অ্যারেস্ট করার কিন্তু একটা প্রক্রিয়া রয়েছে। বলতে হয় অ্যারেস্ট করা হয়েছে, কি কারণে, কে, অনেকগুলি জিনিস বলতে হয়। তারপরে আমার আইনজীবীর উপস্থিতি থাকে, অনেকগুলি জিনিস আছে। কোনো কিছু মানা হয়নি। আমি নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে 4 আগস্ট যখন রিপোর্ট করছিলাম, সেদিন আমাকে আক্রমণ করা হয়, আমার যন্ত্রপাতি ভেঙে দেওয়া হয়। আমি 5 তারিখে আবার রিপোর্টিং করতে নেমে যাই। সেই দিন আল জাজিরার একটা রিপোর্ট দেওয়ার পরে রাতে আমি ছবি ফাইল যখন করছি, তখন আমার ঘরে অনেকগুলি মানুষ ঢুকে আমাকে জোরপূর্বক নিয়ে যায়। তার সাথে আমার ল্যাপটপ নেয়, আমার ডিভাইস নেয়, যতগুলি ডিভাইস নেয় সেগুলি নেয়। আমি সাংবাদিক, এগুলি কিন্তু আমার কাজের অংশ। একজন কৃষক কোদাল ব্যবহার করে, সেটা তার কাজের অংশ। আমার জন্য ল্যাপটপ, মোবাইল ফোন আমার কাজের অংশ। এগুলি ছাড়া আমি কাজ করবো কি করে? অথচ এখনো পর্যন্ত 6 বছরের বেশি হয়ে গেছে, এগুলি কিন্তু তাদের কাছেই আছে এবং তাদের নিয়ন্ত্রণে আছে। কাজে তারা যদি সেগুলিকে ব্যবহার করে এখন যে কোনো জিনিস যেভাবে দিতে চায় দিতে পারে। তার বাইরে ফরেন্সিক একটা পদ্ধতি রয়েছে, প্রোটোকল রয়েছে, যেগুলিকে কোনোভাবে আজ পর্যন্ত মানা হয়নি। এরা যে আমার থেকে নিয়ে গেল, আমার থেকে যেই অবস্থায় নিয়ে গেছিল সেই অবস্থায় যে আছে সেটা যাচাই করার কিন্তু কোনো পদ্ধতি নেই। এগুলিকে আমাদের প্রশ্ন করতে হবে। এবং আমাকে যখন নিয়ে যায়, শুধু যন্ত্রপাতি নেয় না, তারা সিসিটিভি ক্যামেরাগুলির উপর টেপ লাগিয়ে দেয়। হার্ড ড্রাইভগুলি নিয়ে গেছে, সেগুলিও আমরা আজ পর্যন্ত পাইনি। সেই অবস্থায় আমরা আছি। কাজে এই জিনিসগুলি, এবং আমাকে নিয়ে যাওয়ার সময় আমি শুনতে পাই তারা বলছে যে রিমান্ড যখন চেয়েছিলাম জানতাম আমার কেসটা দুর্বল, কিন্তু ম্যাজিস্ট্রেটের সাথে আলাপ হয়ে গিয়েছিল, কাজে সমস্যা হয়নি। তো এই পদ্ধতিতেই যদি যাই, আমি জেলে থাকাকালীন অনেকের সাথে আমার পরিচয় হয়েছে, যারা আমার সোশ্যাল মিডিয়াতে আমি যা বলেছি সেটা শেয়ার করেছে, সেই কারণে তারা জেলে। এখন এগুলি নিয়ে ভাবতে হবে। আমরা তারপরে বের হওয়ার পরে আমি কথা বলা চালিয়ে গেছি। আমি যেই প্রতিষ্ঠানে কাজ করি সকলে কিন্তু মানবাধিকার কর্মী না, সকলে অ্যাক্টিভিস্ট না। কেউ দারোয়ানগিরি করে, কেউ রিসেপশনে কাজ করে, চাকরি করে, তাদের সংসার চলতে হয়। আমরা বাংলাদেশ প্রেস ফ্রিডম, মানে বাংলাদেশ প্রেস ফটো কন্টেস্ট চালু করি, এবং সেইখানে অনেক ছবি আসে যেগুলি কোনো গণমাধ্যমে প্রকাশিত হয়নি, কিন্তু আমাদের ওটা প্রকাশিত হয় এবং প্রদর্শিত হয়, সেটা দিয়ে পোস্টার করা হয়। সেটার কারণে তারপরে প্রতিদিন র্যাব এসে আক্রমণাত্মক ফোন করা শুরু করে। আমাকে কিছু করতে পারেনি, কিন্তু অন্যরা যারা, তারা তো বাড়ি যাবে, তারা তো ওই অফিস থেকে তাদের পরিবার আছে, বাড়ি যাবে। সেইখানে প্রতিদিন র্যাব বারে বারে ফোন করলে তাদের কি অবস্থা হয় সেটা আপনারা ভাবতে পারেন। আমরা তারপরেও কিন্তু প্রদর্শনী করেছি। যেই ক্রসফায়ার প্রদর্শনী বন্ধ করা হয়েছিল সেটা নিয়েই প্রদর্শনী আবার যখন ইকরামকে মারা হয়, ক্রসফায়ার তো চলতেই থাকে। আমরা যখন আবার এখানে পারফরমেন্সের মতন করে আমরা টিএসসির মোড়ে রাজু ভাস্কর্যের ওখানে করতে চাই, তখন ছাত্রলীগ আমাদের ফিজিক্যালি আক্রমণ করে এবং তখন আমাদের সেগুলি ভাঙা হয়, যেই জিনিসগুলি করা হয়। কিন্তু এইভাবে কিন্তু চলছে। বেলের কথা বলা হচ্ছে, দিদারের ক্ষেত্রে 6 বার হয়েছে, আমার ক্ষেত্রে 5 বার বেল রিফিউজ করা হয়েছে, 6 বারের বার দেওয়া হয়েছে। তারপরেও আমি বেরোইনি, অনেক লেনদেনের পরে আমাকে পরে ছাড়া হয়েছে। আমার কেসের কথা যদি বলি, 5ই আগস্ট 2018-তে যখন আমাকে ধরা হয়,
সেটা 57B ধারায় আমাকে আটক করা হয়। 57B চলে গেছে, ডিএসএ চলে গেছে, সিএসএ এখন চলে যাওয়ার কথা বলা হচ্ছে। ওই কেস কিন্তু এখনো চালু করা হয়নি, চার্জশিট জমা দেওয়া হয়নি, এবং আমাদের দেশের সংবিধান অনুযায়ী এই কেস টেকে না, এটাকে খারিজ করে দেওয়ার কথা। এটা নিয়ে আমরা রিট করেছি, কিন্তু বিজ্ঞ আদালত বললেন যে না, এই কেসের মেরিট নিয়ে আমি সিদ্ধান্ত নেব না, আর কি করা যেতে পারতো সেটা নিয়ে আমি প্রশ্ন তুলছি, এবং কাজে ওই প্যাচ লাগানো যাতে কোনো না কোনো ভাবে এটাকে আটকানো যায়, কারণ আইনগতভাবে তারা আটকাতে পারছে না। এবং আইনগত কথা যদি আমি বলি, যেখানে এটা প্রযুক্তি নিয়ে কথা বলা হচ্ছে, সেখানে কোর্টে যখন যাওয়া হয়, আমি তো অনলাইন কি করেছি সেটার ক্ষেত্রে কেসটা তারা অনলাইনে দেখাতে পারলো না কোর্টে কি হচ্ছে। আমাদের মানুষ তাকে সাহায্য করলো অনলাইন যাওয়ার ক্ষেত্রে, কি কি দেখানোর ক্ষেত্রে, ওই পেজে যাওয়ার ক্ষেত্রে, এবং যাওয়ার পরে দেখা গেল তারা যা বলছে সেটার সাথে সেই পেজে কোনো মিল নাই। এবং আমাকে যখন বেল দেওয়া হয়েছে, তখন বিজ্ঞ জজ কিন্তু লিখেছেন যে তার বিরুদ্ধে যা যা অভিযোগ তার কোনো কিছুই, এফআইআর যা যা অভিযোগ তার কোনো কিছুই তার আলামতের মধ্যে পাওয়া যায়নি। তা সত্ত্বেও এখনো পর্যন্ত কিন্তু আমার কেস চলছে। কাজে এই পরিস্থিতি, কারো কারো ক্ষেত্রে ভিন্ন জিনিস করা হয়, কারো কারো কেস খারিজ করে যাওয়া হয়, কিন্তু আমি তদবির করতে যাব না। আমার কেস জনগণের জন্য যা হবে আমার জন্য তাই হবে, তাই হওয়া উচিত। একজনকে বাছাই করে আমি কাউকে চিনি জানি বলে তদবির করলাম, আমারটাকে আলাদা করে দেওয়া হলো, সেটা পদ্ধতি হতে পারে না। আমাদের প্রত্যেকের আইন যখন হবে সকলের জন্যই হবে, একই আইন হতে হবে। এখন আমি একটা জিনিস বলি, যে যেই পুলিশকে এই অধিকার দেওয়া হচ্ছে যে সে এই যে, যেমন একটা কথা বলা হলো যে শৈল্পিক মূল্যায়নের ভিত্তিতে করা হবে, পুলিশের অনেক ধরনের ট্রেনিং আছে, তার মধ্যে শৈল্পিক মূল্যায়ন করার ট্রেনিং দেওয়া হয় বলে আমার জানা নেই। জজদেরও সেই ট্রেনিং দেওয়া হয়েছে বলে আমার জানা নেই, কিন্তু সে সিদ্ধান্ত নিচ্ছে এটা শৈল্পিক মান সম্বন্ধে। আমরা শৈল্পিক মান যখন করি, আমরা বিচারক ডাকি, অনেক ধরনের জিনিস করি, নিয়ম কানুন বোঝাই, সেগুলির ভেতর দিয়ে যায়। পুলিশ জজ হঠাৎ করে শৈল্পিক মান যদি করে, তাহলে তো তাদেরই আমাদের বিচারক বানানো উচিত আমাদের কম্পিটিশনের ক্ষেত্রে। তো সেটা হয়তো ভিন্ন হচ্ছে। ফরেনসিক জিনিস যখন ধরা হয়, সেটার ক্ষেত্রে একটা প্রোটোকল রয়েছে, একদম সুনির্দিষ্ট প্রোটোকল রয়েছে, এই কোনো কিছু মানা হয় না, কিন্তু সেগুলিকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। আমি এটা নিয়ে বাড়তি কথা বলতে চাইবো না, আমি ওই আগের লেন্সের কথাই যাই। যেই সরকার এখন আছে, আমরা তো আশা করি, এটা জনগণের দাবিতে এই সরকার এসছে, আমরা তো আশা করি তারা জনগণের লেন্স দিয়ে দেখবেন, এবং সেই জিনিস যদি যতক্ষণ না হয় সত্যিকার অর্থে পরিবর্তন হবে না। এখনো যদি ফ্যাসিবাদের লেন্স দিয়ে আমাদের দেখা হয়, সেই লেন্সের মাধ্যমে যদি আইন তৈরি করা হয় এবং সেই লেন্সের মাধ্যমে দেশ চলে, তাহলে সত্যিকার অর্থে আমরা স্বাধীন হইনি।